আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উইন্টার ট্রান্সফারে একেবারে শেষ ভাগে এসে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা আরও একটা অপারেশন কমপ্লিট করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, নিকো গঞ্জালেস এফসি পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন এবং এবারের উইন্টার ট্রান্সফারে ফোর্থ বিগ সাইনিং হিসেবে এই প্লেয়ারটাকে কিন্তু ম্যানচেস্টার সিটি নিয়ে ফেলেছে এবং সব মিলিয়ে অমর মারমাউস, নিকো গঞ্জালেস, আব্দুকদির খুশানভ এবং ভিটো রেস মিলিয়ে 200 মিলিয়ন ইউরো ছাড়িয়ে গিয়েছে। ফ্যাব্রিজো রোমানোর একটা পোস্টও কিন্তু দেখলাম, যেখানে তিনি ক্লিয়ার কাটভাবে বলেছেন যে শুধুমাত্র এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে 2025 সালের জানুয়ারিতে সব মিলিয়ে 180 মিলিয়ন পাউন্ডেরও বেশি কিন্তু ম্যানচেস্টার সিটি খরচ করেছে, যেটা কিনা ম্যানচেস্টার সিটির সাথে যদি আমরা প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলোর সাথে কম্পেয়ার করি, বাকি ক্লাবগুলোর ওভারঅল খরচটাকে যদি একসাথে যোগও করি, তারপরও 177 মিলিয়ন পাউন্ড হয়। অর্থাৎ এখানে আরও 13 মিলিয়ন পাউন্ড ম্যানচেস্টার সিটি বেশি খরচ করেছে। ক্লিয়ার কাটভাবে পেপ গার্দিওলা এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোটাতে আসলে কী পরিমাণ খরচ করেছেন সেটা দেখলে, সে অঙ্কটা দেখলে এবং প্লেয়ারদের একেবারে ইন্ডিভিজুয়াল ট্রান্সফার মানি যদি আমরা দেখি, ক্লিয়ার কাট আসলে মাথা ঘুরে যাওয়ার মতো একটা নাম্বার। এই নিকো গঞ্জালেসকে একটা সময় যিনি কিনা বার্সেলোনাতে খেলেছেন, সেই নিকো গঞ্জালেসকে এফসি পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিমুখী করতে সব মিলিয়ে প্রায় 60 মিলিয়ন ইউরোর মতো খরচ হয়েছে, যেটাকেও একটা বড় রকমের নাম্বার ট্রান্সফার মার্কেটের বিশ্লেষকরা বলছেন। এবং সব মিলিয়ে পুরো এই ব্যাপারটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত একটা ব্যাখ্যা তো অলরেডি দিয়ে ফেলেছেন ফ্যাব্রিজো রোমানো, যেখানে তিনি বাকিদের সাথে কম্পেয়ার করেছেন এবং একেবারে পরিষ্কারভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এখানে ম্যানচেস্টার সিটি যতটুকু পারে খরচ করেছে এবং ম্যানচেস্টার সিটি খরচের তুলনায় বা ওভারঅলের তালিকায় বাকি সকলকে একসাথে অ্যাড করলেও তাকেও ছাপিয়ে গেছে। একেবারে মোদ্দা কথা হচ্ছে, ম্যানচেস্টার সিটি বুঝতে পেরেছে যে তাদের স্কোয়াডটাকে ঢেলে সাজাতে হবে এবং সে প্রসেসটা তারা নতুন সিজন থেকে শুরু না করে এবারের উইন্টার ট্রান্সফার থেকে করেছে। এখন দেখুন, যারা লম্বা সময় ধরে ফুটবল ফ্ল্যাগের ভিডিও দেখেন, বিশেষ করে ম্যানচেস্টার সিটি পেপ কেন্দ্রিক ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বা কানেক্ট করতে পারবেন। এর আগেও বলেছিলাম, এমনকি ডিসেম্বরে একাধিক ভিডিওতে বলেছিলাম যে এবারের যে একটা ফাইন্যান্সিয়াল হিসাব হবে, আয় ব্যয়ের হিসাব, এখানে ম্যানচেস্টার সিটির কিছুটা হলো সারপ্লাস আছে, যেখানে অন্যান্য ক্লাবগুলো উইন্টার ট্রান্সফারে খুব একটা বেশি বিনিয়োগ করতে পারবে না। সে জায়গা থেকে ম্যান সিটি বস পেপ গার্দিওলা আসলে বড় অঙ্কের বিনিয়োগ করতে পারবেন এবং তিনি আসলে ডিসাইড করতে পারবেন যে তার স্কোয়াড গভীরতা বাড়াতে তিনি নতুন প্লেয়ারদেরকে নেবেন কিনা। এখন সে জিনিসটা যতটুকু ভেবেছিলাম সে পথে এগিয়েছে, তবে যে জিনিসটা ভাবিনি সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে, যে ইয়াংস্টার প্রোফাইলদেরকে তিনি আসলে নিয়েছেন, আমি এর পরিবর্তে হয়তো বা এস্টাবলিশড আরও একটা দুটো নাম আশা করেছিলাম, তবে সে পথে না হেঁটে একেবারে ভবিষ্যতের ডাক কিন্তু এখানে পেপ গার্দিওলা দিয়ে ফেললেন। এখন যে নামগুলোকে আপনারা দেখছেন, এর আগে মারমোস কিংবা খুশানভ অথবা ভিটো রেস যে নামগুলো দেখেছেন, এখন যে নিকো গঞ্জালেস দেখেছেন, পুরো ব্যাপারটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম ব্যাখ্যা, আপনি এই জিনিসটা ধরে নিতে পারেন যে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা সিজনের বাকি অংশ জুড়েও কিন্তু লড়াই করবেন এবং এজন্য তার স্কোয়াড গভীরতা দরকার, যেহেতু অনেক প্লেয়ার ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগেছেন, অনেক প্লেয়ার চলে গিয়েছেন বা যাওয়ার মতো একটা প্রসেসের মধ্য দিয়ে আছেন। তিনি এই সময়টাতে নতুন প্লেয়ার দরকার, এ প্রয়োজনীয়তা অনুভব করছেন এই জায়গা থেকে যে তিনি দিন শেষে সিজনটা ভালো করে শেষ করতে চান। সর্বশেষ ম্যাচের রেজাল্টও আর্সেনালের বিপক্ষে একেবারে ঐতিহাসিক একটা পরাজয় হিসেবে থেকে পেপ গার্দিওলা এ সিজন শেষ হতে না হতেই এখান থেকে বের হয়ে আসতে চান। আরেকটা ব্যাখ্যা অনেকে দাঁড় করেছেন, সেটা হচ্ছে পেপ গার্দিওলা যেহেতু আরও 2 সিজনের জন্য আসলে চুক্তিটা নবায়ন করেছেন, তিনি এখানে বসে থাকছেন না, এখানে বসে থাকবেন না। তিনি নতুন করে যে ম্যানচেস্টার সিটির নতুন একটা টিম তৈরি করবেন, সেটার কাজকর্ম তিনি এখনই শুরু করেছেন এবং সেটা যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে আসলে তার বর্তমান সময় পারফরমেন্সগুলো খুব একটা বেশি ম্যাটার করছে না। তিনি আগামী সিজনের প্ল্যানিংটা এখন থেকে করার চেষ্টা করছেন এবং তার আগে স্কোয়াডে এমন এমন ইয়াংস্টার আনতে চাচ্ছেন যারা কিনা তার চোখে দলটাকে একটা লম্বা সময় ধরে আসলে কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে নিতে পারবেন এবং তারা তাদের জায়গা থেকে এস্টাবলিশড হলে সত্যিকার অর্থে ম্যান সিটির জন্য ভালো হবে এবং সেই এস্টাবলিশমেন্ট বা দলের মধ্যে একটা বন্ডিং তৈরি করার কাজ তিনি সিজনের বাকি অংশ জুড়েই কিন্তু শুরু করছেন। যে দুটো জায়গায় আপনি আসলেই চিন্তা করুন না কেন, যেটাই বেছে নেন না কেন, দুই জায়গা থেকে পেপ গার্দিওলার চেষ্টা দেখবেন এবং এগুলো পজিটিভ সাইন। তবে নেগেটিভ কথাবার্তা হচ্ছে গিয়ে আসলে বিশাল পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করে ওই প্লেয়ারদেরকে তিনি কি পিক করতে পেরেছেন যারা লম্বা সময় ধরে ম্যানচেস্টার সিটিকে সার্ভিস দেবে? এমন প্লেয়ারকে কি পিক করা উচিত ছিল যারা ট্যালেন্টের দিক থেকে এই প্লেয়ারদেরকে ছাড়িয়ে যান? আরও কি ভিন্ন ভিন্ন অপশান ছিল? এগুলো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নগুলো থাকবে, কারণ যে পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করা হয়েছে 200 মিলিয়ন পাউন্ড উইন্টার ট্রান্সফারে সত্যিকার অর্থে একটা বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। সেই পরিমাণ রেজাল্ট কি আসলে পেপ বের করে আনতে পারবেন? তার বর্ণাঢ্য এই ক্যারিয়ারে, কোচিং ক্যারিয়ারে বড় রকমের একের পর এক দাগ এ সিজনে লাগছে এবং
ভবিষ্যতে আসলে কোন জায়গায় গিয়ে তিনি ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারটা শেষ করবেন সে প্রশ্নে সবচেয়ে বড় রকমের একটা মুভমেন্ট এবারের 25 উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।